লে ঠেলা সামলা ছোটবেলায় বলতাম। আমি নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র, নারিন্দায় থাকতাম। একজন আরেকজনকে বলতাম লে ঠেলা সামলা। এখন কি বলবো জানেন? লে ঠেলা সামলা। কেন বলবো? সমস্ত ইসলামিক মাইন্ডের যারা যেসব দল আছে সবাই ডক্টর ইউনূস স্যারের চারিদিকে দেওয়ালের মতো দাঁড়ায় যাচ্ছে, দেওয়ালের মতো। আর জুলাই গণ অভ্যুত্থানের দেওয়ালে রক্ত দিয়ে কি লেখা ছিল? ওই লেখা থেকেই তো সংবিধান বানাবে, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা দিবে। বুঝে নিয়েন, দেশ সঠিক পথে আছে। মনের মধ্যে একটু অশান্তি কাজ করতেছে, চিন্তা ভাবনা কাজ করতেছে। তারপরে একটা ঘুম দিলাম, ঘুমের থেকে ওইটাই না মনটা ফ্রেশ হয়ে গেল। কারণ ঘুমের মধ্যে কে জানিয়ে আমাকে বলতেছিল যে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেমন যেন একটা স্বপ্ন দেখলাম ভাই। হ্যাঁ, ওই স্বপ্নের মধ্যে আমাকে কেউ একজন বলতেছে, কে হইতে পারে এটা ঠিক জানি না। তবে আজকে মসজিদের পাশ দিয়ে যে বনানী একটা ছোট্ট মসজিদ আছে, গরিবের মসজিদ, ধনীর এলাকা তো, কিন্তু একটা ছোটখাটো গরিবের মসজিদ আছে। ওই মসজিদের সামনে একজন রিক্সাওয়ালা ভাই, ওনার সুন্দর একটা দাড়ি দেখলাম, উনি আমাকে সালাম দিল এবং আমি সালামের উত্তর দিলাম। দৌড়ে এসে বলে একটা সেলফি নেব। আমার তার কাছে একটা টাচ ফোন, সেলফি নিলাম। ওই চেহারাটাই আমার মনে হইতেছে। কারণ লাস্ট কথাটা যখন ছিল তার আমার, আমি যখন চলে যাবো তখন বলতেছে, স্যার আর যাই করেন স্যার, ইসলাম নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে স্যার আপনি ছাড় দিবেন না। মানে সে আমারে খুব ইসলামিক মাইন্ডের মনে করতেছে। এর পেছনে কারণ আছে, হয়তো আমার ভিডিও দেখে। কারণটা এই জন্য ভাই, অনেক দলকেই তো সাপোর্ট করছি, তাই না? বয়স হয়েছে, বুঝতে পারতেছি। আচ্ছা দেখি না একটু ইসলামিক দলগুলাকে সাপোর্ট করা, কারণ ওনারা কি করতে পারে। ওনাদের ভিতরে তো দেখতেছি কোনো অসৎ উদ্দেশ্য নাই। হ্যাঁ, স্বার্থপর মনে হয়নি আমার কাছে, স্বার্থপর মনে হয় নাই। এবং নিজেদের কর্মীর প্রতি তাদের যে মানে টানটা, হৃদয়ের টানটা, শুধু নেতার না, শুধু মানে থাকে না যে সবাই টান থাকে নেতার দিকে, নেতার দিকে দৃষ্টি। এখানে নেতার দৃষ্টি থাকে কর্মীর দিকে। গত এই 15-16 বছর যা কিছু হয়েছে জুলুম, বিএনপির উপরেও হয়েছে, আবার জামাতে ইসলাম হয়েছে, শিবির হয়েছে। আজকে শিবির নিয়েই কথা বলুন, মেইন ওইটা আমার মেইন সাবজেক্ট। সব অত্যাচার জুলুম ঠিক যাদের উপরে হয়েছে তাদের কাছে যদি আমাদের মিডিয়া পৌঁছায় যাইত, অন্য একটা চিত্র সামনে আসতো। হ্যাঁ, কারণ যার গায়ে পুলিশের বাড়ি পড়ছে, যার ছেলে করিডোরে, জেলখানার করিডোরে বা এই যে আদালতের করিডোরে নিঃশ্বাস ত্যাগ করছে, হয়েছে না এরকম ঘটনা? সেই পরিবারের কাছে যদি আমাদের মিডিয়া যাইতো, তাহলে কি দেশ চায় তারা, কেমন দেশ চায় সেটা বোঝা যাইত। সব দলের কর্মীর বাসায় যাওয়া উচিত ছিল এই মিডিয়ার। হ্যাঁ, শহীদের পরিবারের ঘরে ঘরে যাওয়া উচিত ছিল যে আপনারা কেমন দেশ দেখতে চান। আর ওই একটা প্রশ্ন করা উচিত ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর আপনাদের ভরসা আছে কিনা। হ্যাঁ, অনেকে বলে চিকিৎসা হয় না, চিকিৎসা হয় না। না ভাই, সব শহীদদের মানে যারা আহত হয়েছে সবাই খুব ভালো চিকিৎসা দেশে এবং বিদেশে চলতেছে। হ্যাঁ, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আসলে তো আমরা খোঁজ খবর নেই না, কিছু রাখতেও জানি না, গুজবে কান দেই। এই যে ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে আসছে কেন? কার ডাকে? এই ছাত্র জনতা ডাকছে? না না না, ইউনূস স্যার ডাকছে। যেমন আশিক চৌধুরী, ওই যে ইয়াং, ওনাকে ডাকলেন। ঠিক তেমনি কিন্তু ডক্টর খলিলুর রহমানকে ডাকা হয়েছে। উনি কে জানেন? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন। আমি তো একটু কম জানি নিশ্চয়ই আপনাদের চেয়ে, বরঞ্চ আমি কম জানি, আপনারা বেশি জানেন। দেখেন, উনি জাতিসংঘেতে চাকরি করছে বাংলাদেশেরই হইয়া। অনেকে বলছে না উনি আমেরিকার নাগরিক, এই বাংলাদেশেরই হইয়া উনি জাতিসংঘে চাকরি করছেন। অনেক লম্বা ক্যারিয়ার, ওনার লেখাপড়ার ক্যারিয়ার আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ইউনূস স্যার কাকে ডাকতে পারে বুঝেন তো? হ্যাঁ, আন্তর্জাতিক খেলোয়াড় না হলে কি ডাকবে? ওনাকে ডাকছেন। ওনাকে ডাকার পর
স্যারের হাতটা একটু শক্ত হয়েছে। এইটা পার্শ্ববর্তী দেশ থেকে দূরবীন দিয়া দেখতে পাইছে। হায় হায়, কাকে আনলো? আমরা না জানি না খলিল সাহেবকে, হ্যাঁ, ডক্টর খলিল সাহেবকে নিয়ে আমরা জানি না, কিন্তু যারা জানা তারা জানে কাকে নিয়ে আসছে। কারণ ওনার 30 বছরের কর্মজীবনে কোনো কলঙ্ক নাই ভাই, কোন রকম কলঙ্ক নাই। যে দেশেই গেছে উনি, এই যে আপনার জাতিসংঘের মানে অফিসার হিসাবে যে দেশে গেছে, ওই দেশে জানেন প্রশংসা কুড়াইছে। কিন্তু সেই মানুষটাকে আবার আমরা এখানে মিডিয়ার সামনে আইসা বলতেছি, নেতারা বলতেছি যে এই লোকটা পরকীয়ার সাথে জড়িত হয়েছিল, মানে ডক্টর খলিলুর রহমান উনি পরকীয়ার সাথে জড়িত হয়েছিল, এবং যে পরকীয়া ঘটনাটা ওরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে পৃথিবী থেকে শেষ করে দিছে, আত্মহত্যা করছে, তার কারণে সে পালায়া চলে গেছে 30 বছর আগে আমেরিকায়, মানে পুরাপুরি আসামি। কিন্তু যান গুগলে সার্চ দেন, এই ঘটনাটা নাই, আছে শুধু ওনার জীবন কাহিনী, যেটা আপনি পড়লে না অবাক হয়ে যাবেন। ইউনূস স্যার জানেন একটা হীরার টুকরা নিয়ে আসছিল, উনি কি চাইছেন? ওনাকে দেশদ্রোহী বইলা ওনার পদত্যাগ চায়। উনি কি অন্যায় করছেন? আমাদের এখানে যে রোহিঙ্গা প্রবলেমটা, 12 লক্ষ রোহিঙ্গা আছে, এই সরকারের আমলও বুঝছেন 1 লক্ষর উপর আবার ইন করছে। এই প্রবলেমটা তো সলভ করতে হবে, তাই না? একটা বার কল্পনা করেন যে আপনার দেশ বাংলাদেশ না, আপনার দেশ হচ্ছে ওই আরকান রাজ্য, ওইখানে আপনার মা বাবার কবর, দাদার কবর, দাদির কবর, আপনার ভিটা বাড়ি, সব কিছু, আপনার স্কুল লাইফ, আপনার বিজনেস লাইফ, আত্মীয় স্বজনের বাড়ি, সব ওইখানে, সব ফালাইয়া দিয়ে কখন একটা মানুষ অন্য দেশে আইসা একটা ক্যাম্পে বসবাস করে যুগের পর যুগ, এটা হইতে পারে? এটা জীবন হইতে পারে ভাই? একবার নিজেকে ভাবলেন ওই রোহিঙ্গা ক্যাম্পে, একবার নিজেকে ভাবেন, চিত্রগুলা দেখেন, ওইখানে ওরা পয়রা আছে নিজের একটা দেশ ছাইরা। এই খলিল সাহেবের অ্যারেঞ্জমেন্টে, যেহেতু উনি জাতিসংঘে ছিলেন, এই যে ইউনূস স্যার চিটাগাং গেলেন কিছুদিন আগে এবং উনাদের স্বপ্ন দেখাইলেন, ঠিক আছে তোমরা তোমার দেশে যাবা, তোমার দেশে ঈদ করবা, ওই কথাটা তো ওনার মাথা আছে, উনি তো বেফাস কোনো কথা বলেন না। এই খলিল সাহেব অ্যারেঞ্জমেন্ট কইরা একটা মানে চ্যানেল দিতে চাইছে, কোন রোড না ভাই, ওই যে বলে না কি একটা এই যে মানবিক করিডোর দিতে চাইছে, করিডোর, কোন করিডোর কিচ্ছু না, একটা চ্যানেল দিতে চাইছে যেটা বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে, আমাদের দেশের আর্মির তত্ত্বাবধানে জাতিসংঘে ওইখানে কিছু ওষুধ, খাবার, কাপড় চোপড়, কম্বল এগুলা পাঠাবে। কোথায়? আরকান রাজ্যে একটা জায়গা আছে, যে জায়গাটা এই যে ইনারা ছাইরা চলে আসে, আমাদের দেশে যারা এখন রোহিঙ্গা, আমরা যাদেরকে রোহিঙ্গা বলি, তাদের ওই এলাকায় আরো অনেকেই আছে, ওইখানে না অনাহারে লোক মারা যাচ্ছে, ওইখানে জাতিসংঘে নিজে থাইকা ক্যাম্প বানায়া ওষুধপত্র, খাবার দাবার তাদেরকে দিবে, এবং ফিউচারে এখান থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবে, কিছু বলতে সবই নিয়ে যাবে, এর মধ্যে 1,80,000-এর মতো, আমার সঠিক সংখ্যাটা মনে নাই, হ্যাঁ 1,80,000-এর মতো, ওনাদের কাগজপত্র সবকিছু ঠিক হয়ে গেছে, ওনারা যাবে এই চ্যানেলটা দিয়া। কোন করিডোর কিচ্ছু না কিন্তু ভাই, যা হবে আমাদের আর্মির তত্ত্বাবধানে। আর খলিল সাহেব এটা কেন করলো? খলিল সাহেবের ক্ষমতাটা ওইখানেই, উনি কিন্তু যে উপদেষ্টা আমাদের এই যে নিরাপত্তা দেখে, যে বাংলাদেশের, আমি ঠিক জানি না ব্যাপারটা কি, আমাদের যে নিরাপত্তা দেখে, সব নিরাপত্তা দেখার উপদেষ্টা উনি, তার মানে আর্মি, র্যাব, পুলিশ সবকিছুই কিন্তু ওনার সাথে, কিন্তু উনি কিন্তু কোনো মিলিটারি পার্সন না। ওনার জীবন কাহিনীটা অবশ্যই সবাই পড়বেন গুগলে সার্চ দিয়া ভাই, এটা অনুরোধ রইল। একজন বিজ্ঞ মানুষ, সেই বিজ্ঞ মানুষকে আমরা পরকীয়ার সাথে তো জড়িত করলাম, আবার জড়িত করলাম যে দেশ বেচা জিতে আছে না ভাই, এগুলো জাস্ট কথাবার্তা হয়েছে। দেখেন এখানে যদি আমেরিকার কোনো বাজে পরিকল্পনা থাকে, ওই যে বলে না আরকানটাকে একটা খ্রিস্টান রাজ্য বানাবে আমেরিকা, এইটা কি চীন ছাইরা দিবে? যে তার পাশেই আইসা, একদম চীনের নাকের ডোগায় আইসা আমেরিকায় ঢুকে যাইতেছে, বাংলাদেশের কাঁধে পাড়া দিয়া চীন ছাইরা দিবে? চীন থেকে কোনো প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নাই। আরকান কোন দেশে ভাই? বার্মার, মানে মায়ানমারের কোন পত্রিকা বা কোন টিভি চ্যানেল বা কোন আর্মি পার্সন বা কোন রাজনীতিবিদ কি বলছে
যে না এই করিডোর দেওয়া যাবে না বা এই চ্যানেল দেওয়া যাবে না, এরকম কোনো কথা দেখছেন আপনারা কোথাও? এরকম কোনো আলোচনা নাই। এই আলোচনাটা কোথায়? ভারতের মিডিয়া। ওইটা ভারতের মোদী সাহেব চায়। মোদী সাহেবের এখন একটাই চাওয়া, ইউনূস সাহেবকে তো সরানো যাবে না, এ তো ভাই অন্য জিনিস। হ্যাঁ, ওনাদের সংসদেই ওই যে অপোজিশন উনাকে বলছে, আপনারা ভিডিওগুলো দেখলেই দেখতে পারেন, সব আছে কিন্তু, যে আপনি কি সহজ খেলোয়াড় মনে করছিলেন ইউনূস স্যাররে? উনাকে কি শেখ হাসিনা মনে করছিলেন? আপনার কারণেই তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ। আপনার কারণেই তো আজকে কলকাতা না খেয়ে মরতেছে ভাই বিজনেসম্যানরা, যারা বাংলাদেশের উপরে নির্ভর হয়ে চলতো ভাই। হ্যাঁ, হাসপাতাল থেকে আরম্ভ করে হোটেল, দোকানপাট সব ধ্বংসের পথে। নিউ মার্কেটের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। কার কারণে? ওই যে শুভেন্দুকে আর ওই যে মলমালাকে কিলাইলো কেন কয়েকদিন আগে? ওদের ধরে কিলাইছে তো, কারণটা কি জানেন? ওই যে তাদের উস্কায় দেওয়া কথাবার্তায় কিন্তু আমাদের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। শুধু নষ্ট করে নাই, সারাক্ষণ কিনজালি কইরা যাইতেছে। শেষ কিনজালি কোনটা জানেন? এই খলিল সাহেবকে খায়া দেওয়া, যে এইটারে খায়া দাও, তাহলে ইউনূস স্যারের একটা হাত মচকায়া দেওয়া গেল। হ্যাঁ, একটা হাত মচকায়া দেওয়া গেল। খলিল সাহেব ওনার একটা শক্তি ভাই, একটা শক্তি। এই সরকারকে আরো শক্তি যোগানো উচিত ছিল। প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা দল করে নাই। কিন্তু উনি পদত্যাগের কথা কেন বলছেন? নিতে পারছিল না হয়তো। আর অনেকে বলে যে এটা একটা চালাকি। না, উনি চালাকি ফালাকির লোক না, উনি স্ট্রেট ফরওয়ার্ড লোক। কারণ কি জানেন? বড় একটি দল বারবার বলতেছে যে আমাদেরকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, অন্য কিছু চাই না, না হলে যমুনা ঘেরাও করুন। এর মধ্যে আমাদের সেনা প্রধান সাহেব বলছে ডিসেম্বরে নির্বাচন চাই, যেটা উনি 3 মাস আগেও বলছিলেন। আবার একই কথা বলছেন এবং বলছেন নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছু দেওয়া নেওয়া করা যাবে না। মানে ওই করিডোরটাকে মিন করছেন, ওই পোর্টটাকে মিন করছেন। এখন প্রশ্ন সামনে চলে আসে না যে এতদিন তাইলে কোনো প্রতিবাদ করলেন না কেন? কারণ এই করিডোর তো ভারতকে আগেও দেওয়া হয়েছে অতীতে। হ্যাঁ, শেখ হাসিনা দিছে তো করিডোর। আমাদের এই পোর্ট টোর্ট তো সবই তারা চালাইতো। এই সরকার আসার পরেই তো ভারতরা সবাই চলে গেল চিটাগাং আর মোংলা পোর্ট থেকে, তাই না? চোখের সামনেই তো এই পোর্ট গুলো আপনারা দেখছেন। তার মানে তাদেরকে দেওয়া হয়েছিল, তখন কেন কোনো কথা উঠলো না? অথবা শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হইল, তখন কেন কথা উঠলো না? আবার দেখেন 57 জন নিজের ভাই ব্রাদার মারা গেল, উনাদেরই ভাই ব্রাদার সেনা অফিসাররা যারা মারা গেল, তখন কেন আপনারা বাঁচাইতে গেলেন না? হ্যাঁ, কার অর্ডারের অপেক্ষা ছিলেন? কে গ্রিন সিগন্যাল দিবে? আমার ভাইরে মারতেছে, আমি তো ঝাঁপায় পড়ুন। অনেক প্রশ্ন চলে আসে, কিন্তু সব প্রশ্ন পিছে চলে যাবে কখন জানেন? যখন ইতিহাসের পাতায় ইউনূস স্যারের কথা লেখা উঠবে। একটা কথা মাইনা নিতে হবে যে ইউনূস স্যার কিন্তু ইতিহাসের পাতায় জায়গা পেয়ে গেছে উনার কর্মজীবন দিয়া। উনার কর্মজীবনের একটা অংশে লেখা যখন থাকবে যে স্যার বাংলাদেশ যে চালাইলেন যে কয়দিন 1.5-2 বছর, ওই টাইমটা আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করছে? আর ওইখানে যদি লেখা থাকে জনাব ওয়াকার সাহেব, মানে সেনা প্রধান ওয়াকার সাহেব, কেমন লাগবে বলেন? আপনার ছেলে মেয়ের বুকটা ভইরা যাবে না? শুধু আপনার ছেলে মেয়ের কেন, বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ের বুকটা ভইরা যাবে। বাংলাদেশের মনে জায়গা পেয়ে যাবেন তো আপনি। হ্যাঁ, আপনি হিরো হয়ে যাবেন যদি আপনি শুধু একটা কাজ করেন। কারণ এই ধরনের প্রশ্ন তুলার লাভ কি? ওপেন। আর আপনাদের মিটিংটা ছিল ওইখানে গোপনীয়, ওইখানে আপনারা জেনারেলরা বসছেন। ওইখান থেকে কিভাবে বাইরে নিউজটা আসলো? ঘরের কথা বাইরে কেমনে জানলো? এটা একটা প্রশ্ন। কোনো মিডিয়াকে তো আপনারা দাওয়াত করেন নাই, কিন্তু ফুটেজ গুলো তো লিক হয়েছে। তার মানে আপনারা লিক করছেন, আপনারা বাইরে এই মেসেজটা দিতে চাইছেন যে আপনি কি চান। কিন্তু আপনার চাওয়ার সাথে জনমত আছে কিনা? আপনি কি জনগণের সেনাপতি হইতে চান, না শুধু আর্মিরই সেনাপতি থাকতে চান? হ্যাঁ, আপনি কি জনগণের সেনাপ্রধান হবেন, না শুধু আর্মিরই সেনাপ্রধান হবেন? আমি মনে করি 2 জায়গার সেনাপ্রধান হওয়ার সুযোগ আপনার। আপনি মানুষের মন জয় করতে পারেন, এমন একটা টাইম আসতে পারে যে আমরা বলতে পারি যে না, এমন একটা দল গঠন হোক। অতীতে যেভাবে বিএনপি হয়েছে সেভাবে ওয়াকার সাহেব সামনে, উনি থাকবেন দেশের প্রধান। আমরা একটা নতুন দল চাই। আল্লাহ চাইলে কি না হইতে পারে, এমন টাইমও তো আসতে পারে।
আপনি এবং বাংলাদেশের 3 বাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশে দাঁড়ায় বলে, স্যার আমরা আছি স্যার, আপনি আগান আপনার মতো, দেখি কে কি করে, কেউ সামনে দাঁড়াইতে পারবে? উনাকে এই ভরসাটা কেন দিলেন না? বলেন, এই ভরসাটা দেওয়া উচিত ছিল না? উনি যখন পদত্যাগের কথা বলল তখনই তো দৌড়ে যাওয়া উচিত ছিল, তাই না? কিন্তু না যায়া বাইরের অনেকে, আমি সেনাপ্রধানের কথা বলছি না, বাইরের অনেক বুদ্ধিজীবীরা অনেক কটূক্তি কথা বলছেন, নাটক বলছেন, এটা একটা চালাকি বলছেন, হ্যাঁ যা ইচ্ছা তাই বলছেন, বলতে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন ঠেলা সামলা একটা ব্যাপার চলে আসবে সামনে, লে ঠেলা সামলা। কারণ কি জানেন? একটা জিনিস হয়েছে, ওই যে উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, মানুষের চোখ খুইলা গেছে। দেখেন, উনি যখন অভিমান করলো যে আমি চইলা যাবো, তখন উনার সাথে যে দেখা করলো সবগুলা দল, এটা কে অ্যারেঞ্জমেন্ট করছে? সরকার? নো। ভিতরের খবর নেন, জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান, উনি তো ঠান্ডা মাথার। হ্যাঁ, উনি ঠান্ডা মাথার কারণে অনেক বকাও শোনেন অনেকের কাছে, কিন্তু উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে নাই। উনি রাজনীতিটা করতেছে একেবারে আমেরিকান স্টাইলে, হ্যাঁ পুরো আমেরিকান ঠান্ডা মাথা স্টাইলে, মানে মুরব্বী। আমেরিকার কথা তুলনা এই জন্য করলাম, আমেরিকা মুরব্বিয়ানা করে না সারা পৃথিবীতে, ঠিক তেমনি জামাতে ইসলাম এখন মুরব্বিয়ানা করতেছে, ডাক্তার সাহেব মুরব্বিয়ানা করতেছে। ডাক্তার সাহেবই কিন্তু প্রস্তাব রাখছে যে আমরা বসতে চাই, ডাক্তার সাহেবের ইশারায় কিন্তু নাহিদ ইসলাম অন্যরা দেখা করছে আইসা, এবং ডাক্তার সাহেবের কারণেই কিন্তু সবাই বসছে। আগে কিন্তু বড় দলকে বসতে দিছে, হিসাবটা মিলাইয়েন, পরে কিন্তু ওনারা আসছে, এবং আসার ঠিক টাইমের পরে, অনেক পরে কিন্তু ওনারা বসছে। ব্যাপারটা বুঝেন, এই যে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে সলভ করে দিল, তার মানে মুরব্বী হয়ে গেল। হ্যাঁ, মুরব্বী হয়ে গেল। এটা তো একটা লক্ষ্মী দল রে ভাই, জামাত ইসলাম। যে দলে থাকে ওই দলই জিতে। আগে নির্বাচন গুলো দেখেন, সবাই তাকায় থাকতো তার দিকে, টানাটানি, আমার হোটেলে খাইতে আসেন, ওই বলে আমার হোটেলে খাইতে আসেন, টানাটানি হইতো তো ওনাদের নিয়ে। এখন আর টানাটানির দরকার নাই। কারণ ভাই আমি একটা কথা বলি, আগেই বলছি, শিবির, জামাত আর শিবিরকে আমি আলাদা করে দেখতে চাই না। এনসিপি কে আমি সাপোর্ট করি কি? এনসিপির সাথে আমার কি সম্পর্ক? সাপোর্ট কেন করতেছি? জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে, তাদের ভুলভ্রান্তি থাকলে সেটা অবশ্যই সমালোচনা করব। সমালোচনা কি? আপনারা যারা সমালোচনা করেন, সমালোচনা না করে স্টেট মামলা করে দেন, আইনের আশ্রয় নেন, হ্যাঁ একদম জেলে ঢুকে দেন, আইনের করতে তো আর কেউ না। কিন্তু আমার কথা যে ভাই, নতুন কিছু চাই, নতুন কিছু দেখি, নতুন কিছু ভাবি। পুরানা কিছু দেখতে দেখতে পচা ইলিশের গন্ধ পাওয়া যায়, কথা থেকে পচা ইলিশের গন্ধ পাওয়া যায়। যেভাবে মানুষের চরিত্র নিয়ে কথা বলেন, যেভাবে ছোট করে আপনারা কথা বলেন, কাউকে তো সম্মান দেন না, যার জন্য নিজেরাও সম্মান পান না। দেখেন না, ওই এক মুতু নিয়ে কত কাহিনী হইতাছে, হ্যাঁ কত রকম ট্রল হইতাছে, গান হইতাছে, মজা হইতাছে, টিকটক হইতাছে। তার মানে কি? জেনারেশনকে বুঝতে হবে, এই জেনারেশনটা একটু অন্যরকম। যাদের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে যে নতুনদের উপরে সবকিছু ভরসা করতে হবে, নতুনদের জন্যই এই দুনিয়া। কিন্তু এই নতুন কারা? এই নতুন কি এনসিপি? না, এনসিপির সাথে আমি মনে করি শিবির কেমন দল এটা আপনারা এতদিনে বুঝায় বলেছেন, কিছু বলার নাই ভাই। একজন শিবিরের সমান, বুঝছেন? আর তুলনা করলাম না, কাউকে ছোট করতে চাই না, অনেক বড় ব্যাপার। এখন লে ঠেলা সামলা হবে, কিন্তু হ্যাঁ বলে রাখলাম, কিন্তু লে ঠেলা সামলা এটা একটা ঢাকায়া ভাষায়, যে লে বেটা ঠেলা সামলা। এই যে ইসলামিক মাইন্ডের যারা আছে, বিশেষ করে আমাদের চরমরায় পীর সাহেব, হায় উনি কিন্তু আবার ওই ডাক্তার সাহেবের মতো কথা বলে না। উনি যা বলে মুখের উপরে বলে, একদম ক্লিয়ার কাট কথা বইলা দেয়, কাউকে ভয় পায় না। এই সব দল মিলা এখন এক হয়ে যাইতেছে, গোপনে মিটিং চলতেছে যে আমরা দেওয়াল হয়ে দাঁড়াবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সামনে। আর জুলাই গণ অভ্যুত্থানের কথা তো লেখাই আছে, জুলাই দেওয়ালে সেখান থেকে নিয়ে সংবিধান বানাবো। হ্যাঁ, সংবিধান সেখান থেকে আরম্ভ হবে। বুঝতে হবে আপনাদেরকে, এখন যদি মুক্তি না পান, আগামী 100 বছরও মুক্তি পাবেন না, কেউ কিচ্ছু করতে পারবেন না, ঠেকাইতে পারবেন না।
ইসলামিক দলগুলা সব এক মঞ্চে চলে আসতেছে, গোপন মিটিং হচ্ছে। গোপন বলবো কেন, আমি যখন জানি আপনারাও জানেন, না জানলো যাই না ফালাইবেন। উপরওয়ালার উপরে বিশ্বাস রাখেন, আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাই দিবে, দেখবেন যে পথে খালি সোনা আর সোনা। ও আমার সোনার বাংলাদেশ, আয় হায় সোনার বাংলাদেশ গড়তে হইলে এখনই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। সময় হাতছাড়া করবেন না, ভুল পথে যাবেন না। যারা ভুল পথে চলে গেছেন, রিস্টার্ট বাটনের চাপ দেন, নতুন ভাবে আবার চলে আসেন। সবাই মিলা বাংলাদেশটাকে গড়ি, আর কিচ্ছু চাওয়ার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।